সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকেই হৃদয়নিক নরম ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা প্রতি সময়ে নির্ধারিত দিনের এই সময়ে সংযুক্ত হই, আমাদের শরীরের এক একটি বিশেষ রোগ নিয়ে আমরা কথা বলি এবং সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে জানানো হয় আমাদের বিশেষজ্ঞ এক একজন চিকিৎসকের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো আপনাদের সকলেরই খুবই পরিচিত একটি বিষয়, কিন্তু জানার আগ্রহ অনেক বেশি এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সেটি হচ্ছে পিত্তথলির পাথর এবং তার আধুনিক চিকিৎসা। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন তরুণ এবং প্রত্যয়দীপ্ত জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। একই সাথে তিনি ইসলামী ব্যাংক স্পেশালাইজড হসপিটাল নয়াপল্টনে কনসালটেন্ট সার্জন হিসেবেও কর্মরত রয়েছেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে ডাক্তার সাদি মাসুদ আল তুরাব। ধন্যবাদ। আমি ডক্টর সাদি মাসুদ আল তুরাব। আমি প্রোগ্রামের শুরুতেই ধন্যবাদ দিতে চাই প্যানভিশন কর্তৃপক্ষকে এমন একটি চমৎকার অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার মুখলেসুর রহমান ভাইয়ের কাছে। আমি দর্শকদেরও ধন্যবাদ দিতে চাই এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন তারা যে কোনো প্রশ্ন পিত্তথলি রিলেটেড করতে পারবেন। আপনাকেও আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ততম শিডিউলের মধ্যেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আজ আমরা আপনার সাথে কথা বলবো মানুষের শরীরের বলা যায় একেবারে কমন একটি ডিজিজ, যেটা সম্পর্কে আমাদের রোগীরা বা রোগীর পরিবারের অনেকেই প্রায় সবাই কম বেশি পরিচিত, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ, প্যানভিশন হেলথ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকের এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের স্ক্রলে দেখানো ফোন নাম্বারটিতে ফোন করার মাধ্যমে প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনাদের মনে জমা যে কোনো প্রশ্ন কিংবা অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা আজকে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। ডক্টর সাদি মাসুদ আল তুরাব, আপনাকে আমরা আবারও প্যানভিশন স্টুডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই পিত্তথলির পাথর এবং সেটার আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কী কী রয়েছে। আপনি আমাদেরকে শুরুতেই যদি পিত্তথলির সংক্রান্ত একটু পরিচয় করে দিতেন এবং সেখানে পাথর কেন হয় সে বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, এই পিত্তথলির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। আসলে অলমোস্ট সকল মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণীতেই কিন্তু এই পিত্তথলিটা থাকে। এবং পিত্তথলি হচ্ছে যে আমাদের লিভার, অর্থাৎ আমাদের পেটের ডান দিকে উপরের দিকে পিত্তথলিটা থাকে লিভারের নিচে, ছোট একটি থলি আকৃতির অঙ্গ। পিত্তথলি বেসিক্যালি একটাই কাজ করে, আমাদের মূল কাজটা তা হচ্ছে আমাদের পিত্ত জমা রাখা, লিভার থেকে আমাদের পিত্তরসকে জমা রাখে। লিভার থেকে যে পিত্তরস তৈরি হয় সেটা জমা রাখে। এবং পিত্তথলির যতগুলো রোগ আছে তার মাঝে সবচেয়ে কমন রোগ হচ্ছে পিত্তথলিতে পাথর তৈরি হয়। এবং এই পিত্তথলির পাথর যখন তৈরি হয় সবসময় যে আপনার সিমটম প্রডিউস করবে বা উপসর্গ থাকবে তা কিন্তু না। বিশেষ করে আমাদের যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছে বা পেটে অন্য যে কোনো সমস্যার কারণে পেটের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময়, অর্থাৎ কেউ যদি আলট্রাসোনোগ্রাফি করে বা অন্য কোনো পরীক্ষা করে, তখন দেখা যায় যে পেটের বিভিন্ন প্রতিটা অর্গানই কিন্তু এখানে কমেন্ট করা হয়। সেখানে মাঝে মাঝে লেখা ওঠে যে আপনার পিত্তথলিতে পাথর আছে। ইনসিডেন্টাল ডায়াগনোসিস, যেটা হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস বলি। আবার কখনো কখনো দেখা যায় পিত্তথলির পাথর যাদের আছে তারা তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসে, তখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলতে পারি পিত্তথলিতে পাথর আছে, সিমটোমেটিক হয় আর কি। সিমটোমেটিক। জি, অনেক ধন্যবাদ। তাহলে পিত্তথলির পাথর সম্পর্কে আমরা জানলাম, এটা কি আসলেই পাথর? না, আসলে আমরা যেই পাথর দেখা অভ্যস্ত, পিত্তথলির পাথরটা কিন্তু আসলে পাথর না। আমরা জানি পিত্তথলিতে পিত্তরস জমা থাকে। সেই পিত্তরসের একটা উপাদান হচ্ছে কোলেস্টেরল, এবং এই পিত্তরসে একই সাথে কিন্তু পিত্তের যে লবণগুলো, বাইল সল্ট, বাইল অ্যাসিড ইত্যাদি থাকে। তো যখন এই রেশিওটা চেঞ্জ হয়ে যায়, কোনো কারণে পিত্তরসে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়,
অথবা বাইল সল্ট কিংবা বাইল অ্যাসিডের পরিমাণ কমে যায়, এই যে রেশিওটা চেঞ্জ হয়ে গেল, তখন ওই কোলেস্টেরলগুলো জমাট বাঁধা শুরু করে। একটা স্টেসিস যদি থাকে তাহলে সেখান থেকে আসলে পাথরের মতো শক্ত হয়ে সেটা একটা পাথরের রূপ নেয়, সেটাকে আমরা আসলে পিত্তথলির পাথর, পাথরের মতো শক্ত একটা আকৃতি ধারণ করে, সেটাকে আমরা কমনলি বোঝাই যে পিত্তথলির পাথর বা গলস্টোন হয়েছে। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে পিত্তথলির পাথর এই শব্দটার সঙ্গে সবাই পরিচিত। যদি কারো পিত্তথলির পাথর ধরা পড়ে যায়, সেটা তার কোনো সিমটম থাকতে পারে, অথবা অন্য কোনো ডিজিজের জন্য তিনি আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারলেন পিত্তথলির পাথর হয়েছে। এটা কি আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয়? অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। পিত্তথলির পাথরের আধুনিক চিকিৎসা আছে। আর পিত্তথলির পাথর থাকলেই যে আমার অপারেশন করা লাগবে কিংবা চিকিৎসা নেওয়া লাগবে, বিষয়টা কিন্তু তেমন না। জি, ডিপেন্ড করে আসলে আপনার পিত্তথলির পাথর থাকার পাশাপাশি আপনার যদি উপসর্গ থাকে, অর্থাৎ তীব্র পেটে ব্যথা বা কয়েকদিন পর পর পেটে ব্যথা, অথবা পেটের ডান দিকের উপরের দিকে ব্যথা, অথবা আপনার ডিসপেপসিয়া অর্থাৎ ক্ষুধামন্দা থাকা, বদহজম থাকা, হ্যাঁ, এই টাইপের সমস্যাগুলো যদি থাকে, তখন আমরা পিত্ত পাথরের চিকিৎসার সিদ্ধান্ত নিই। চিকিৎসার একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে যে সার্জারি। এছাড়াও খুব ছোট আকৃতির পাথরের জন্য বিভিন্ন ধরনের মেডিকেশন আছে। আসলে এই মেডিকেশনগুলো ব্যবহার করে দীর্ঘমেয়াদী কোনো সাফল্য পাওয়া যায় না এবং জটিলতার কিছু সুযোগ থাকে। তো সাধারণত আমরা রোগী আসলে যদি সেটা ধরা পড়ে সার্জারির পরামর্শ তার অপারেশন করাটাই আসলে তার গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। মেজরিটি পরিমাণ অধিকাংশ মানুষের পিত্ত পাথর থাকার পরও কিন্তু কোনো পেটে ব্যথা থাকে না, উপসর্গ থাকে না, সিম্পটম থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওনারা চাইলে অপেক্ষা করতে পারে, কিন্তু বেলা শেষে তো এটা অপারেশনই আসলে করতে হয়, অপারেশন লাগার সম্ভাবনাই বেশি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে মোটামুটি একটু পরিচিত হলাম পিত্তথলি, পিত্তরস এবং পাথর সম্পর্কে। আর যেটা আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যে কারো যদি পিত্তথলিতে পাথর ধরা পড়ে যায়, এবং আপনি বলেছেন যে সেটাতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তার চিকিৎসা, আধুনিক চিকিৎসা রয়েছে। সেটা আসলে এই যে অপারেশনের কথা আপনি বললেন, অপারেশনেও কিন্তু মানুষদের ভিতরে অনেক সময় একটা ভীতি কাজ করে, স্বাভাবিকভাবে যে কোনো অপারেশনে ভীতির সঞ্চার হয়। তো এই পিত্তথলির পাথর অপারেশন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে? আচ্ছা, পিত্তথলির পাথর করার জন্য, পিত্তথলির পাথর অপসারণ করার জন্য যে অপারেশন পদ্ধতিটি সমগ্র বিশ্বে ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং জনপ্রিয়, তা হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলি অপসারণ। আর একটা বিষয় আমি বলে রাখছি, পিত্তথলির পাথর মানে কিন্তু পেট থেকে, পিত্তথলি থেকে শুধু পাথর বের করা হবে, বিষয়টা ওরকম না। পিত্তথলির পাথর মানে পিত্তথলিটাই অপসারণ করতে হবে। জি, এর কারণ কি, যদি আমি শুধুমাত্র পাথর অপসারণ করি, তাহলে ওই ব্যক্তির বা যে রুগী, তার আবারও পাথর হবে। এই জন্য আমরা যে অপারেশনটা করি পিত্তথলির পাথর অপারেশন। এখন কথাটা হচ্ছে আমি তাহলে কিভাবে করব? একটা হচ্ছে সরাসরি পেট কেটে, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপারোস্কোপিক যে মেশিন আছে, পেটে ছোটো ছোটো কয়েকটি ফুটো করে আমরা ক্যামেরা এবং অপারেশনের যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আছে, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে আমরা পিত্তথলির পাথর অপারেশন, পেট কাটার পরিবর্তে পেট ফুটা করে পিত্তথলিকে কেটে নিয়ে আসা হয়। অবশ্যই। সেক্ষেত্রে কি আপনি আমাদেরকে একটু জানাবেন যে আধুনিক পদ্ধতি হিসেবে তো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি সেটাকেই বলা হচ্ছে, তো সেটার সাথে যদি ওপেন কোলেসিস্টেক্টমি, যেটা, এই দুইটার মধ্যে সুবিধাজনক কোনটা এবং কেন? সুবিধাজনক অবশ্যই আমাদের ল্যাপারোস্কোপিক পদ্ধতি। আমরা সার্জারি সংক্রান্ত যে ভীতিটা সবার ভিতর থাকে যে আমার পেটে কাটা ছেঁড়া হবে, বিশাল একটা দাগ থেকে যাবে, এবং অপারেশনের পরে দীর্ঘদিন পেটে ব্যথা থাকবে, দীর্ঘদিন কাজকর্ম রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ল্যাপারোস্কোপিতে কিন্তু এই সমস্যাগুলো নাই। আমরা সাধারণত 4টি ফুটো করি, প্রতিটাই 1 সেন্টিমিটার সাইজের কম, কিছু কিছু আবার হাফ সেন্টিমিটার সাইজ, 5 মিলিমিটার, মাত্র 4টা ফুটো করি। এবং দেখা যায় যে আমরা অপারেশন করার পরের দিনই মানুষ তার স্বাভাবিক চলাফেরাটা করতে পারে। কাজকর্ম হয়তো 5-7 দিন পরে যাবে, কিন্তু 24 ঘন্টার ভিতরেই পেশেন্ট তার স্বাভাবিক হোমের বাসায় যত অ্যাক্টিভিটি আছে সবগুলো করা যায়। এই জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতি। এই পদ্ধতিতে কাটা ছাড়া খুবই সামান্য, আলটিমেটলি পেটে দাগও থাকবে না এক সময়, এতটাই ছোট কাটা ছাড়া থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে পেশেন্টের হসপিটালে স্টেটা কমছে, সেই সাথে তার কার্যক্ষমতা তিনি খুব অল্প সময়ে পরেই ফিরে পাচ্ছেন, তার কর্মজীবনে তিনি কর্মক্ষম হয়ে উঠছেন, এই সুবিধাগুলো এখানে পাচ্ছে। মানুষের ভিতরে, অনেকের ভিতরে একটা
ধারণা আছে, এটা ভুল ধারণা অবশ্যই, সেটা যদি আপনি একটু পরিষ্কার করেন যে কম্পিউটার দিয়ে মানুষ যেটাকে বোঝায় আর কি, কম্পিউটার বা ফুটা দিয়ে পিত্তথলি অপারেশন করলে সেটা ভবিষ্যতে আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা অনেকেই মনে করেন যে এইভাবে করলে পরিপূর্ণভাবে পিত্তথলিকে অনেক ক্ষেত্রে আনা সম্ভব হয় না, একটা ভুল ধারণা। আপনি এটাকে যদি আমাদের আরেকটু পরিষ্কার করে দিতেন। আমি এই আপনার প্রশ্নের উত্তরের আগে আমি যে বিষয়টা একটু 1 মিনিটে বলতে চাই, ল্যাপারোস্কোপিক পদ্ধতি। জি ল্যাপারোস্কোপিক পদ্ধতি আসলে ল্যাপারোস্কোপি একটা মেশিন, জি সেই মেশিনে একটা মনিটর থাকে, এখানে ল্যাপারোস্কোপ থাকে যেটা আসলে একটা ক্যামেরা। বেসিক্যালি আমরা যে অপারেশনগুলো পেট কেটে করার কথা, সেই অপারেশনগুলো আমরা পেটে একটা ছিদ্র করে প্রথমে ক্যামেরাটা পেটের ভিতর প্রবেশ করাই, এবং তারপরে যেই অপারেশন ওপেন করে যেই কাজটা করতাম সেটা কিন্তু আমরা এই ক্যামেরার মাধ্যমে অন্যান্য যন্ত্রগুলোর মাধ্যমে সেই কাজটাই কিন্তু ভিতরে গিয়ে করি। আর এই পদ্ধতিতে অপারেশন করার পরে ওপেন করে যে কাজটা করতাম এখানেও কিন্তু সেই একই কাজই করছি। অতএব রিকারেন্স হওয়ার চান্স অলমোস্ট জিরো। তবে যেটা হতে পারে, পিত্তথলিতে তো পাথর হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কারণ পিত্তথলিটাই থাকবে না, সেই থলিটাই কেটে নিয়ে আসা হবে। হ্যাঁ, সমস্যা যেটা হবে যে তার যেই পিত্ত নালী, যেটাকে আমরা কমন বাইল ডাক্ট বলি, অর্থাৎ লিভার থেকে সরাসরি যেটা আমাদের খাদ্যনালীর সাথে যে নালীটা থাকে, সেই নালীতে পাথরের সম্ভাবনা পুরোপুরি দূর হয়ে যাবে না। অধিকাংশ ও পিত্তনালীর যে পাথরগুলো, অর্থাৎ অধিকাংশ সোর্স হচ্ছে পিত্তথলি। আমরা পিত্তথলিটা রিমুভ করার পরও কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন বা অন্যান্য রোগের কারণে ওই পিত্তনালী অর্থাৎ কমন বাইল ডাক্টে কিন্তু স্টোন হতে পারে, এটা অন্য একটা রোগ। জি, এবং সেটা তো অপারেশন করার আগেই দেখে নেওয়া হয় যে পিত্তনালী তার ভালো আছে কিনা। যদি সেখানে সমস্যা থাকে তাহলে সেটার জন্য তো আবার ইআরসিপি বা অন্য মাধ্যমে সেই পাথরটাও বের করার জন্য তো পদ্ধতি আমরা রয়েছে। অবশ্যই অপারেশন করার আগে তার ফুল ইভালুয়েশন করে নেওয়া হয়। আমরা একই সাথে পিত্তথলিটাও চেক করি, লিভার থেকে খাদ্যনালীর সাথে যে সংযোগকারী যে পিত্তনালী, সেটাকেও কিন্তু আমরা চেক করে নিই যে সেখানে কোনো পাথর আছে কিনা। ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি এটা কি নিরাপদ? অবশ্যই নিরাপদ, তবে প্রতিটি অপারেশনে, যে কোনো ধরনের অপারেশন, কিছু ঝুঁকি থেকেই যায়। যেমন সবচেয়ে বড় যে ঝুঁকি, অপারেশন পরবর্তী সময় ইনফেকশন হওয়ার সুযোগ থাকে। কোনো কারণে অপারেশনকালীন সময়েও কখনো কখনো পার্শ্ববর্তী অর্গান বা অন্যান্য অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে। তবে অভিজ্ঞ এবং দক্ষ সার্জন থাকলে এবং ভালো কোনো সেন্টারে অপারেশন করা হলে যে কোনো সমস্যাই ম্যানেজেবল। এই ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করার পরে একজন মানুষ তার স্বাভাবিক কর্মজীবনে কয়দিন পরে ফিরে আসতে পারেন? কতদিন সময় লাগতে পারে? আমরা বলে থাকি 5 দিনের মাঝে তার স্বাভাবিক কাজগুলো করতে পারবে, অর্থাৎ অফিসে ফিরে যেতে পারবে। আর 24 ঘন্টা পরে তার বাসার যে অ্যাক্টিভিটি, বাসায় যে হাঁটা চলা, ওয়াশরুম ইউজ করা, খাওয়া দাওয়া সব কিছুই করতে পারবে। পিত্তথলির অপারেশন করার জন্য একজন রোগীকে রেডি করার জন্য বা অ্যানাস্থেসিয়া বিষয়ে যদি একটু বলতেন, যে এখানে কি রোগীকে সম্পূর্ণরূপে অজ্ঞান করা হয় কিনা? হ্যাঁ, এই পদ্ধতিটিতে আমরা রোগীকে সম্পূর্ণরূপে অজ্ঞান করে থাকি। এই ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির ক্ষেত্রে আপনি বললেন যে ছিদ্র করে পেটে ফুটা করে অপারেশন করা হয়, সেক্ষেত্রে পেটে কতগুলো ফুটা করা লাগতে পারে বা করা হয়? সাধারণত 4টি ফুটো করা হয়। এবং সেই ফুটোগুলো অপারেশনের পরে সেগুলো সুস্থ হওয়ার জন্য বা সেগুলোর জন্য আরও বিশেষ কোনো যত্নের ব্যাপার আছে কিনা? না, বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই। আমরা যেটা বললাম, 5 দিন পরে সে স্বাভাবিক কাজকর্মে ফেরত গেল, আমরা 7 থেকে 10 দিনের মাঝে সেলাই বা স্ট্যাপলার যেটা লাগানো থাকে বাহ্যিক, সেটা রিমুভ করতে হবে। অর্থাৎ জিনিস 7 থেকে 10 দিন পরে একটা ফলো আপে আসতে হবে। আর 3 থেকে 4 সপ্তাহ পরে সে ভারী কাজগুলো করতে পারবে। এর আগে ভারী কাজ করা। এই যে দাগগুলো, যারা হচ্ছে একটু কসমেটিক পারপাস চিন্তা করেন, সৌন্দর্যের বিষয়গুলো চিন্তা করেন, তো এই ক্ষেত্রে কি দাগের যে বিষয়টা, মানে একটা শরীরে অপারেশন হলে একটা কাটা দাগ থাকে, এক্ষেত্রেও কি দাগ থাকার সম্ভাবনা থাকে? দাগ থাকার সম্ভাবনা একদমই সীমিত। বিশেষ করে আমরা 2টা 1 সেন্টিমিটার সাইজের ফুটো করি, সেখানে দাগ থাকবে। তবে আমরা সাধারণত দেখি 3 থেকে 6 মাস কিংবা 1 বছরের মাধ্যমে দাগগুলো একদমই মিশে যায়। একটা রোগীর যখন অপারেশন আপনারা করে থাকেন বা অপারেশন যখন করা হয়ে থাকে, এই অপারেশনকালীন সময়টা কীরকম লাগতে পারে বা লাগে? সাধারণত 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তবে সময়টা বেড়েও যেতে পারে, যেহেতু আল্লাহর সৃষ্টি মানুষ, প্রতিটা মানুষের দেহের অ্যানাটমি বা দেহের ভিন্নতা থাকে। সেক্ষেত্রে যদি অ্যানাটমিক্যাল ভেরিয়েশন থাকে, একটু সময় দেরিও হতে পারে। সাধারণত সব কিছু আনএভিয়েন্টফুল থাকলে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে
সম্পন্ন করা যাবে। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, আমরা আপনার কাছ থেকে বিরতির আগে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, আশা করি আমাদের দর্শকরা এখন এই শব্দটা বুঝতে পারছেন যে পেট না কেটে ফুটো করে ভিতরে ক্যামেরা ঢুকিয়ে এবং তারপরে যন্ত্র দিয়ে সেই পিত্তথলিকে কেটে নিয়ে আসা। রোগী অপারেশন মানে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করার জন্য একজন রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার পরে সে রোগীকে কি কখনো পেট কাটা দরকার হয় কিনা? হ্যাঁ, আমরা প্রতিটি অপারেশনের এই পদ্ধতির আগে মানে ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের আগে আমরা অবশ্যই রোগীর সাথে কথা বলে রাখি যে আমরা পেট কাটার প্রয়োজন হতে পারে। সাধারণত দেখা যায় পিত্তথলি আমরা যেরকমটা আশা করি যে সাধারণত এটা লিভারের নিচে থাকে এবং দেহের অন্যান্য অর্গানের সাথে কিন্তু এটা লাগানো থাকে না, অর্থাৎ অ্যানাটমিটা আমাদের পরিচিত থাকে। কিন্তু কোনো কারণে যদি ওই জায়গায় প্রচুর ইনফেকশন বা বিগত দিনে রিকারেন্ট ইনফেকশন বারবার প্রদাহের কারণে যদি আশেপাশের অঙ্গগুলোর সাথে লেগে থাকে এবং আমার মেশিন চালানো, যেহেতু আমি 4টা ছোটো ছোটো ছিদ্র দিয়ে আমি মেশিনের মাধ্যমে কাজটা করবো, স্বাভাবিকভাবে আমার হাত তো ব্যবহার করতে পারছি না। জি, হয়তো আমি সমস্যাটা বুঝতে পারছি, তো মেশিন দিয়ে যদি ওই কাজটা আমার করা পসিবল না হয় সেক্ষেত্রে ওপেন করা লাগতে পারে। সেটা খুবই রেয়ার, কারণ এখন আমরা যে ল্যাপারোস্কোপিক যে ইনস্ট্রুমেন্ট সেটা আরও ফাইন টিউনিং হয়েছে বা আমাদের সার্জনরাও যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ। আসলে খুবই রেয়ার। আমরা যখন মানে দর্শকদের এতটুকু মানে জানিয়ে রাখা যেতে পারে যে ল্যাপারোস্কোপিক অপারেশনের জন্য রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পরও অপারেশনকালীন সময়েও কখনো কখনো জটিলতা হলে সেটাকে ওপেন করা বা পেট কেটে অপারেশনের দিকে যাওয়ার দরকার হতে পারে। অবশ্যই। আরেকটা বিষয় বলে রাখি, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে শুধুমাত্র যে পিত্তথলির অপারেশন করা হয় তা না, জি, অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে অনেক বড় বড় সার্জারি, বিশেষ করে রাইট হেমিকোলেক্টমি অন্যান্য সকল অপারেশনই কিন্তু ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে করা যায়। আমাদের এই বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমাদের জানার ইচ্ছা, আমাদের দর্শকদেরও এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে দেখছেন অতীব পরিচিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা, সেটি হচ্ছে পিত্তথলির পাথর এবং তার আধুনিক চিকিৎসা। বিশেষ করে আমরা আজকে পরিচিত করাতে চাচ্ছি আপনাদের পরিচিত এই বিষয়টি, সেটি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এটি সম্পর্কে অনেকগুলো আলোচনা হয়েছে, এ বিষয়ে আমাদের আরও অনেক বিষয় জানা রয়েছে। আমরা আলোচনায় ফিরে আসবো আবারও, আমাদের সময় হলো একটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, আর তা হচ্ছে পিত্তথলির পাথর এবং তার আধুনিক চিকিৎসা। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত প্রত্যয়ী এবং তরুণ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন, আমাদের আজকের অতিথি ডাক্তার সাদি মাসুদ আল তুরাব। ধন্যবাদ। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনার সাথে আবারও আলোচনায় যুক্ত হতে চাই। আপনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী এবং প্রয়োজনীয় অনেকগুলো সুন্দর তথ্য দিয়েছেন পিত্তথলির পাথর এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। আমরা বিরতির পর এখন ওই বিষয়েরই আরও কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে পিত্তথলির পাথর অপারেশন নিয়ে আপনি কথা বলছিলেন, তো অপারেশন করানোর জন্য একজন রোগীকে আগে থেকেই কি ধরনের প্রস্তুতি গ্রহণ করানো হয়, কি ধরনের টেস্ট করানো হয় এবং এটার জন্য পূর্ব প্রস্তুতি আর কি দরকার হয়? খুবই ভালো প্রশ্ন করেছেন। যেহেতু আমরা রুগীকে অজ্ঞান করে অপারেশনটি করব, এই জন্য আমরা রুগীর জিএ ফিটনেস নামে একটি কিছু জিএ ফিটনেসের জন্য অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য তার ফিটনেস, জিএ ফিটনেস দ্যাট ইজ জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য কিছু ফিটনেস পরীক্ষা করা লাগে। বিশেষ করে বুকের একটি এক্সরে করা লাগে, বয়স্ক রোগী হলে তার ইসিজি করা লাগে, অর্থাৎ তার হার্ট এবং লাং ভালো আছে কিনা। এছাড়াও আমরা রক্তের কিছু পরীক্ষা করি, সিবিসি, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন। সাধারণত এই পরীক্ষাগুলো করলেই হয়। তবে এখানে কথা আছে, বিশেষ করে আমাদের ওল্ডার এজে যেসব পেশেন্ট থাকে তাদের মাল্টিপল কোমরবিডিটি, অর্থাৎ পিত্তথলির পাথরের পাশাপাশি তার অন্যান্য অনেক রোগ থাকতে পারে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, তার হার্টের প্রবলেম থাকতে পারে, তো থাইরয়েডের সমস্যা থাকতে পারে। তো প্রতিটি ক্ষেত্রে আমাদের অপারেশন সম্ভব, তবে প্রতিটি রোগের জন্য আমাকে আলাদা একটা প্রস্তুতির ব্যাপার-স্যাপার আছে। এজ লাইক যদি হার্টের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমার অ্যাডিকুয়েট প্রিপারেশন লাগবে, কার্ডিওলজি কনসালটেশন লাগবে।
যদি তার লাংসে কোনো ইনফেকশন থাকে, অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, সেক্ষেত্রে আমাকে ওই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। যেমন যদি কারো অ্যাজমার প্রবলেম থাকে তাহলে আমাকে এমন সময় অপারেশন করতে হবে যখন তার অ্যাজমা অ্যাটাকটা আসে না। যেমন আমাদের জন্য বেটার যে তাকে শীতকালে অ্যাভয়েড করে আমরা যদি শীতের সিজনটার পরে অপারেশন করি তাহলে কিন্তু তার লাংস রিলেটেড প্রবলেমটা কম হবে। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা প্রায় প্রতিটা রোগ তার চিকিৎসার পাশাপাশি আমাদের দর্শকদের জানার যেটা আগ্রহের জায়গা, পিত্তথলি অপসারণের যে অপারেশন, যদি আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিটার কথা চিন্তা করি, এটার চিকিৎসা ব্যয় সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। সুন্দর প্রশ্ন, তবে এর উত্তরটা একটু জটিল। যেহেতু চিকিৎসা ব্যয়ের বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে যার অপারেশন করা হবে তার ফিটনেসের উপর। জি হ্যাঁ, সেখানে যদি রুগী টোটালি ফিট থাকে সেক্ষেত্রে খরচটা তারপর ডিপেন্ড করবে আপনি কোন সেন্টারে করছেন, কোন এলাকায় করছেন। প্রত্যেকটা অঞ্চলে কি চিকিৎসার আলাদা আলাদা খরচ আছে। তবে আমি যদি অ্যাজ জেনারেল বলি, খরচটা একদম সর্বনিম্ন 30 থেকে 35,000, সর্বোচ্চ সার্জন ভেদে এবং সেন্টার ভেদে, হসপিটাল ভেদে খরচটা হয়তো 1 লাখ পর্যন্ত হয়ে যেতে পারে। এটা ডিপেন্ডেবল। হ্যাঁ, মানে একটি হচ্ছে যে সার্জন, হসপিটাল এবং হসপিটালের অবস্থান, যেমন ঢাকার হসপিটালগুলোর যে চিকিৎসা ব্যয় ঢাকার বাইরেরগুলো প্রাইভেটগুলোতে তো এক্স্যাক্টলি এত বেশি নাও হতে পারে, আর সরকারিগুলোতে তো সব জায়গাতেই বলা যায় যে ফ্রিতেই সেই অপারেশনটা হচ্ছে। আশা করি দর্শকেরা আশান্বিত হবেন। পিত্তথলির পাথর যদি কারো হয় সেটার অপসারণের জন্য আতঙ্কিত না হয়ে আপনার সাধ্যমতো নিকটস্থ সার্জারির ডাক্তারের সঙ্গে, আপনি সার্জনের সঙ্গে যোগাযোগ করলে আপনার জন্য যেটা ভালো পদ্ধতি, আপনার নিরাপদ যেটা হয়, আশা করি আপনি সঠিক চিকিৎসাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের এই আলোচনার শেষাংশে আপনার কাছ থেকে জানতে চাইব যে পিত্তথলি অপসারণের এই অপারেশন হয়ে যাওয়ার পরে মানুষের বিভিন্ন ধরনের উদ্বিগ্নতা কাজ করে যে পিত্তথলি তো আল্লাহর দেয়া শরীরেরই একটা অঙ্গ বা একটা বিশেষ একটা অর্গান, তো এই জিনিসটা আমরা ফেলে দিচ্ছি, তো ফেলে দেওয়ার পরে একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে এটার কোনো প্রভাব পড়বে কিনা? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এই পিত্তথলি ফেলে দেওয়ার পরে যদি দীর্ঘমেয়াদে চিন্তা করি, সমস্যার সম্ভাবনা খুবই সীমিত, হয় না বললেই চলে। যেহেতু আমাদের একটা অর্গান ফেলে দিচ্ছি, সেটা যত কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণই হোক, সেটা রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। বিশেষ করে আমরা যে ফ্যাট বা তেল চর্বি জাতীয় খাবার যখন খাবো তখন একটু বদহজমের সমস্যা হলেও হতে পারে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরবর্তী সময়টাতে, প্রথম 3 মাস বা 6 মাসে তার ডিসপেপটিক প্রবলেম বা হজম কেন্দ্রিক সমস্যা হতে পারে। এছাড়া সাধারণত এই পিত্তথলি অপসারণ করলেও সমস্যা হয় না, যেহেতু পিত্তটা বেসিক্যালি আমাদের লিভার থেকে আসছে, সেই লিভার ইনটেক আছে, এই জন্য আসলে সমস্যাটা হবে না। তার মানে সেই রোগী একটা সময়ে গিয়ে কিছুদিন পর থেকে স্বাভাবিক জীবনযাপন, সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। অনেকের একটা ধারণা থাকে যে অপারেশন করার পরও আবারও পাথর হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেটা আগেও একবার আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা একদমই নেই, অন্তত পিত্তথলিতে নেই। তবে পিত্তনালী, যেটা কমন বাইল ডাক্ট, সেখানে পাথর হতে পারে। সেই সম্ভাবনাটা অনেক কমে যাবে যদি আমি পিত্তথলি অপসারণ করি। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই পিত্তথলি অপসারণ করার পরে সেই রোগীদের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম কানুন আছে কিনা, সংযোজন, বিয়োজন বা নিষেধাজ্ঞা আছে কিনা? খাবারের ক্ষেত্রে শুরুর দিকে কিছুটা আমরা তার সীমিত করে দিই, যে বিশেষ করে তেল জাতীয় খাবারগুলো বা চর্বি জাতীয় খাবারটা আমরা একটু কম খেতে বলি। বা সে যখন সম্পূর্ণ ফিট হয়ে যাবে তখন আমরা সে সকল ধরনের খাবার খেতে পারবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, পিত্তথলির পাথর মানে মেল বা ফিমেল কাদের বেশি হয় এবং কেন? সাধারণত পিত্তথলির পাথর ফিমেল বা নারীদের বেশি হয়। এর মূল কারণ হচ্ছে নারীদের যে ফিমেল হরমোন ইস্ট্রোজেন, সেটার প্রভাবে। এছাড়াও অনেক নারী গর্ভধারণ সংক্রান্ত পিল গ্রহণ করেন, সেটাও এগ্রিভেট করে, এই ঝুঁকিটা বৃদ্ধি করে। পিত্তথলির পাথর অপারেশন ছাড়াও পাথর ভেঙে ফেলার কোনো পদ্ধতি আছে কিনা? পাথর ভেঙে ফেলার পদ্ধতি, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আমাদের সায়েন্টিস্টরা বা ডক্টরের চিকিৎসা করছে, আমাদের এই ল্যাপারোস্কোপিক পদ্ধতির আগেও বেশ কিছু পদ্ধতি ছিল, বেশ কিছু লিথোট্রিপসি নামক একটা পদ্ধতি ছিল, কিন্তু সেটা জনপ্রিয় হয় নাই, কারণ আমরা পাথরটা ভেঙে ফেললেও নতুন করে বারবার পাথর হয়। অর্থাৎ আমার পিত্তথলিটা যার একবার পাথর হয়
তার পিত্তথলিতে বারবার পাথর হবে, এই জন্য পিত্তথলি অপারেশন করাই পাথর হওয়ার সেই ক্ষেত্রটাকে যদি আমরা ফেলে দেই তাহলে সেটার আর পুনরায় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা আপনার সঙ্গে জানতে চাই যে পিত্তথলির অপারেশন, আপনি বলেছেন যে আল্লাহ সৃষ্টি, আসলে এটা আমরা সবাই জানি যে সবাই তো একরকম না। পিত্তথলির ভিতরের অবস্থান, মানে পিত্তথলির ভিতরে কি অবস্থায় বর্তমানে আছে সেটাও যেমন সবার ক্ষেত্রে একই রকম থাকে না, আবার শরীরের অবস্থা গঠন এটাও সবার একই রকম থাকে না, পাশাপাশি এর সাথে আর অন্যান্য বিভিন্ন রোগ থাকতে পারে। সেগুলো নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোনো রোগীর যদি একটু ওজন বেশি হয় তাদের ক্ষেত্রে কি অপারেশনের কোনো জটিলতা হয় কিনা? অপারেশন একটু ডিফিকাল্ট হবে, তবে জটিলতার সুযোগ আসলে তেমন নাই। ডিফিকাল্ট হচ্ছে বিভিন্ন কারণে পেশেন্ট পজিশন করা, পেশেন্ট মোবিলাইজেশন করা, এবং আমরা যে প্রাইমারি যে অ্যাক্সেস নিব সেখানে অবেস পেশেন্ট বা যারা মোটা পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইনস্ট্রুমেন্ট শুরুতে প্রবেশ করানোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। এছাড়া বাকি অপারেশনটা অনেকটা আনইভেন্টফুলি থাকে। অন্যান্য কোমরবিডিটি যাদের থাকে, যদি কারো ডায়াবেটিস বা হৃদরোগ থাকে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ঝুঁকি আছে কিনা এবং তাদের ক্ষেত্রে অপারেশন করা যাবে কিনা? হ্যাঁ, যদি ডায়াবেটিসের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস, যেহেতু এটা ইলেকটিভ অপারেশন, ইমার্জেন্সি না যে আমি চাইলেও অপারেশনটা 1 মাস পরেও করতে পারবো, সেজন্য আমি ডায়াবেটিক পেশেন্টদের শতভাগ ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যদি না আনি সেক্ষেত্রে আমাদের অপারেশন পরবর্তী জটিলতা বা ইনফেকশনের একটা চান্স থাকবে। আর যদি হাইপারটেনসিভ বা তার কার্ডিয়াক প্রবলেম থাকে সেক্ষেত্রে তার কার্ডিয়াক ইস্যুটা আগে আমাকে সেটেল করতে হবে, অর্থাৎ তার হৃৎপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। বিশেষ করে হৃদরোগ চিকিৎসকের সহায়তা নিয়ে তার হৃৎপিণ্ডের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা স্বাভাবিকের কাছাকাছি আনার পর আমরা অপারেশনটা করতে পারবো। আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই, এবং এটা প্রয়োজনীয় বটে, সেটি হচ্ছে যে কোনো গর্ভবতী নারীর গর্ভকালীন সময়ে যদি তার পিত্তথলির পাথর ধরা পড়ে, যেমন আপনি কিন্তু শুরুতে বলেছেন যে পিত্তথলির পাথর বেশিরভাগ ক্ষেত্রে তার কোনো লক্ষণ বা সিমটম থাকে না, তো এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই যেহেতু গর্ভধারণের পরে মায়েদের আল্ট্রাসাউন্ডও করা হয়, তো অনেক ক্ষেত্রে প্রথম আল্ট্রাসাউন্ড শুধুমাত্র গর্ভের অবস্থা না দেখে, জরায়ুর অবস্থা না দেখে পুরো পেটই তো অনেক ক্ষেত্রে দেখা হয়ে থাকে, তখন আল্ট্রাসাউন্ডে দেখা গেল যে তার গর্ভে সন্তান এবং পিত্তথলিতে পাথর। এই প্রেক্ষাপটে আসলে এই রোগীর ম্যানেজমেন্ট কেন্দ্রিক নির্দেশনা কি? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আমাদের কাছে রোগীরা ওই বিষয়টা নিয়ে বারবার জানতে চায়। যদি ইনসিডেন্টালভাবে ধরা পড়ে যে আমি গর্ভকালীন অবস্থা দেখতে গিয়েছি, আমার পেটের বাচ্চাটা কেমন আছে দেখতে গিয়েছি, সেই ক্ষেত্রে পাথর ধরা পড়লেও ভয় পাওয়ার কিছু নেই। আমাদের তখন অপারেশনটা আমরা করব না। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, যাদের পিত্তথলিতে পাথর থাকে গর্ভকালীন সময়ে, সেই পাথরের কারণে যদি তার ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে যায়, যেটাকে আমরা কোলিসিস্টাইটিস বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ইমার্জেন্সি একটা কন্ডিশন তৈরি হবে। সেই ক্ষেত্রে আমাদের অপারেশন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিশেষ করে আমরা জানি যে পিত্তথলির পাথর থেকে অনেক জটিলতা হয়, বিশেষ করে যারা চিকিৎসা নেন না বা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন, হয়তো পিত্তথলিটা ফুটো হয়ে গেল, পিত্তথলি পচে গেল, অথবা পিত্তথলির পুরোটা জুড়ে পাস জমা হলো, অর্থাৎ এম্পায়ামা হয়ে গেল, পারফোরেশন, এম্পায়ামা, যাই হোক, প্রত্যেকটাই একটা বড় ধরনের জটিলতা, লাইফ থ্রেটেনিং কন্ডিশন। আমাদেরকে একান্তই যদি অপারেশন করা লাগে, একান্ত বলতে ইমার্জেন্সি কন্ডিশন, যে তার ব্যথাটা বারবার উঠছে, অথবা তার আমরা পরীক্ষা করে দেখলাম তার পারফোরেশন হয়ে যাবে অথবা তার এখানে পাস জমা হয়েছে, পিত্তথলি বড় হয়ে গেছে, আমাকে অপারেশন করতেই হবে। আমরা প্রথম চেষ্টা থাকবে অপারেশন না করার, আর যদি ওরকম সিচুয়েশন তৈরি অপারেশন করতে হবে। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাইমাস্টার, অর্থাৎ আমাদের গর্ভকালীন সময়ের মধ্যবর্তী সময়, যেটা হ্যাঁ 4 থেকে 6 মাস সময়ের ভিতর করাটা সবচেয়ে ভালো। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে এখন যে বিষয়টি জানতে চাই, যে পিত্তথলির অপারেশন করার পরও কারো কি পেট ব্যথা হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। বিশেষ করে আনফর্চুনেটলি আমাদের যদি প্রি অপারেটিভ ইভ্যালুয়েশনটা ঠিকভাবে না হয়, দেখা যায় পিত্তথলির ব্যথা, আসলে পিত্তথলিতে পাথর আছে কিন্তু তার ব্যথার উৎস তার প্যানক্রিয়াস বা গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার বা অন্য কোনো সোর্স, সেটা যদি আমি ঠিকভাবে এক্সক্লুড না করি বা সেটা যদি ইভ্যালুয়েট না করি, তাহলে আমি পিত্তথলির পাথর ছিল, আমি অপারেশন করে দিলাম, একটা রোগ ভালো হলো যে তার পাথরটা চলে গেল,
কিন্তু কিন্তু ওই যে ব্যথার তার উৎস যেহেতু অন্য উৎস যেটা জায়গায়, সেই ছিল, ব্যথাটা তার সেটা, হ্যাঁ, থেকে হতে যেতে পারে। পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে দর্শকদের জানা থাকলো। এই অপারেশন করার পরে কারো কি পেটের হজম সংক্রান্ত, কিংবা আমরা যেটাকে সাধারণ মানুষেরা গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা বলে, এই টাইপের কোনো ধরনের সমস্যা কি এটার সঙ্গে সম্পর্কিত কিনা? হজম সংক্রান্ত সমস্যাটা সেভাবে থাকবে না, বা জি গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজ যদি কারো আগে থেকেই থাকে, সেটা তো সেভাবে চিকিৎসা করতে হবে। তবে পিত্তথলি সংক্রান্ত পিত্তথলি অপসারণ করার কারণে নতুন করে তার হজম সংক্রান্ত সমস্যা হবে না, জি। বা যেটা হবে তার তেল চর্বি রিলেটেড, যেটা বললাম যে একটু শুরুর দিকে বদহজম থাকবে, তবে সেটা ঠিক হয়ে যাবে। সর্বশেষ আমাদেরকে একটু আমাদের দর্শকদের জন্য বোঝার জন্য যদি আপনি একটু বলেন, যে আপনি বলেছেন যে এই ল্যাপারোস্কোপিক দিয়ে যে অপারেশন করা হয় পেটে ফুটো করে বা ছিদ্র করে, সেখানে ক্যামেরা দিয়ে ভিতরে দেখা হয়, এটা আসলে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা যদি সংক্ষেপে বলি, প্রথমে আমরা যাবতীয় ফিটনেস এবং রোগীর সম্মতি নেয়ার পর আমরা পেশেন্টকে আমরা অপারেশন টেবিলে নিয়ে যাই, তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞান করার পরে আমরা নাভির পেরিয়াম্বিলিক্যাল একটা ছোট্ট একটা ইনসিশন দেই নাভির পাশেই। সেখানে আমরা প্রথমে একটা ছোট্ট ছিদ্র করে সেখান দিয়ে আমরা ল্যাপারোস্কোপিক যে ক্যামেরা, অর্থাৎ ল্যাপারোস্কোপ অথবা টেলিস্কোপ যেটা আছে, সেটা আমরা প্রবেশ করে আগে একটা পোর্ট করে সেখান পোর্ট দিয়ে আমরা করে, ঢোকানো হ্যাঁ। হয়। পরে সেই ক্যামেরার গাইডেন্সে একটা আমাদের বক্ষপিঞ্জরের নিচে আরো তিনটা এরিয়াতে ফুটো করি। এর মাঝে তো পেটের ভিতরের আয়তন বাড়ানো হয়, আয়তন মানে বাড়ানোর গ্যাস জন্য দিয়ে সেটাকে আমরা, ফোলানো, পেটকে আয়তন ফোলানো হয়। বাড়ানোর জন্য আমরা গ্যাস দেই। গ্যাস দেওয়ার পরে পেট যখন যথেষ্ট পরিমাণ ফুলে যায়, আমাদের জন্য স্পেস তৈরি হয়, জি, তারপরে আমরা পোর্টগুলো বাকি পোর্টগুলো প্রবেশ করে তখন কাজ প্রবেশ করে। করানোর পরে আমরা পুরো পেটটা দেখি যে আমি যখন 4টা পোর্ট ঢুকালাম, এই পোর্ট ঢুকানোর কারণে কোনো ইনজুরি হলো কিনা, বা অন্য কোনো অর্গান ক্ষতিগ্রস্ত হলো কিনা। পাশাপাশি পেটের অন্যান্য অংশগুলো আমরা একটু ডায়াগনস্টিক একটা ভিউ দেই, যে জি। তার অ্যাপেন্ডিক্সটা ঠিক আছে কিনা, তার ফিমেলের তার উবারি ঠিক আছে কিনা ইত্যাদি আমরা দেখার পরে ফাইনালি আমরা যখন আমাদের টার্গেট যে অর্গান পিত্তথলিটাকে আমরা অপারেশন করা শুরু করি, এবং পিত্তথলিটা আমরা সুন্দরভাবে অপসারণ করি। অপসারণ করার পরে পিত্তথলিটা তো আমরা রিমুভ করি, এবং অ্যাডিকুয়েটলি সাধারণত আমরা স্টেপলার ব্যবহার করি। অপারেশনের পরে যে আমাদের কাটা দাগগুলো থাকে, সেটা বন্ধ করার জন্য আমরা স্টেপলার ইউজ করি, অথবা সেলাইও দিয়ে দেওয়া হয়। সেলাইও দেওয়া যায়। আমরা শেষ জানতে চাই যে ল্যাপারোস্কোপিক তো একটা হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, ইনস্ট্রুমেন্টাল সার্জারি, এবং এটা দিনে দিনে আরও অনেক বেশি উন্নত হচ্ছে। বাংলাদেশেও এখন এটার অনেক স্বাভাবিক হয়ে গিয়েছে এর ব্যবহার, এবং এটা আস্তে আস্তে আরও উন্নত হচ্ছে। এই ল্যাপারোস্কোপিক মানে ইনস্ট্রুমেন্টাল সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর ছাড়াও তো আরও বেশ কিছু অপারেশন করা যায়, সেগুলো যদি একটু আমাদেরকে জানাতেন। কমনলি বাংলাদেশের সকল অঞ্চলেই অলমোস্ট সকল জেনারেল সার্জন যে দুটো অপারেশন করে থাকে, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক পিত্তথলি অপারেশন আর ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্স অপারেশন। তারপরেও আমাদের সার্জনদের ভিতরে যারা খুবই এক্সপার্ট বা যারা অনেক অভিজ্ঞ, তারা অনেক পেটের অলমোস্ট সকল অপারেশনই করতে পারে, লাইক রাইট হেমিকোলেক্টমি, অ্যান্টিরিসেকশন, বা অন্যান্য অপারেশন, অন্ত্রের যে কোনো অপারেশনও এটা দিয়ে করা যেতে পারে। এবং ল্যাপারোস্কোপিক দিয়ে তো এখন হার্নিয়ারও অপারেশন করা হয়ে থাকে। হ্যাঁ, ল্যাপারোস্কোপিক হার্নিয়ার অপারেশনও অনেক জনপ্রিয়। ও আরেকটু কথা বলে নিই, এই যে স্কোপিক সার্জারি, অর্থাৎ আমি মিনিমাল ইনভেসিভ যে সার্জারি আছে, শুধুমাত্র পেটে না, যেমন আমরা যদি বুকে করি সেটা ভ্যাটস, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক, ইভেন ব্রেইনেও এন্ডোস্কোপ দিয়ে সার্জারি করা যায়। অর্থাৎ এখন কিন্তু মানুষের টেন্ডেন্সিটা কিন্তু কাটাছেঁড়া না, আমি ছোট্ট একটা ছিদ্র করব বা ছোট্ট একটা ক্ষত তৈরি করব, সেখান দিয়ে ক্যামেরা এবং আমার ইনস্ট্রুমেন্টগুলো ঢুকে অপারেশন করব। ইভেন স্পাইন, মেরুদণ্ড পর্যন্ত কিন্তু আপনার এন্ডোস্কোপিক সার্জারি করা যায়। আমরা যদি খাদ্যনালীর ভিতর বলি, এন্ডোস্কোপ এবং কোলোনোস্কোপ সবগুলো কিন্তু ক্যামেরা, আলটিমেটলি ক্যামেরা। আমার মূত্রথলিতেও একই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে অপারেশন করা পসিবল। এবং এক্ষেত্রে তো আরেকটা উপকার নিশ্চয়ই সার্জনরা পেয়ে থাকেন, যে সাধারণ চোখে দেখে ভিতরে এটা যেভাবে দেখা যায়, একটা ক্যামেরা দিয়ে সেখানে যদি ক্লোজলি দেখা যায় লাইট দিয়ে, ক্যামেরা দিয়ে, নিশ্চয়ই সেই ভিজুয়ালাইজেশন বা সেই দৃষ্টির জায়গাটা আরো অনেক ভালো হয়, তাই না? এক কথায় বললে আসলে বর্তমান যুগটাই মিনিমাল ইনভেসিভ সার্জারির যুগ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখতে দেখতেই আমাদের আলোচনার সময় ফুরিয়ে এসেছে। আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রায় সব রোগীদের যে প্রশ্নগুলো আসে, এবং এই পিত্তথলির পাথর
এটার মধ্য দিয়ে বা এটার অভিজ্ঞতা নেই এরকম মনে হয় কোনো পরিবারই পাওয়া যাবে না। পরিবারের কেউ না কেউ নিশ্চয়ই এই রোগে আক্রান্ত হয়েছেন, অপারেশন করেছেন। দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা বিষয়টি আরও বেশি পরিষ্কার হলেন। ডক্টর সাদি মাসুদ আল তুরাব, আপনাকেও আমরা আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ মিনিটে আমাদের দর্শকদের জন্য পিত্তথলির পাথর যদি কারো ধরা পড়ে যায় সেটার জন্যে তাদের আসলে করণীয় বা দর্শকদের এই পিত্তথলি সংক্রান্ত জটিলতা বা সংশয় দূর করার জন্য যদি বিশেষ কোনো পরামর্শ থাকে আমাদের দর্শকদের বললে আমরা আমাদের অনুষ্ঠান শেষ ধন্যবাদ। করতে পারবো। আমি শুরুতেই আবারও প্যানভিশন কর্তৃপক্ষ, বিশেষ করে উদীয়মান সার্জন ডাক্তার মুখলেসুর রহমান ভাইকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই। আর পাশাপাশি আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার যে কোনো রোগী হোক, পিত্তথলি হোক বা অ্যাপেন্ডিক্স, অন্য যে কোনো রোগ মেডিসিন রিলেটেড, প্রতিটি ক্ষেত্রেই আপনার উচিত হবে সঠিক জায়গায় চিকিৎসাটা খুঁজে নেওয়া। সবচেয়ে ভালো চিকিৎসা কে দেয়, এবং সাধারণত আমাদের দেশে আমরা ডক্টরের শরণাপন্ন অনেক পরে হই। তা আপনাদের শুরুতেই চেষ্টা থাকবে যে আমরা এমবিবিএস ডক্টরদের কাছে শুরুতেই আমি গিয়ে সঠিক চিকিৎসাটা নিয়ে নিব। দেখা যায় আমরা অনেক অপচিকিৎসা নিয়ে তারপরে চিকিৎসকদের কাছে আসি, সেটা যাতে না করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাকেও আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা আজকে কথা বললাম একটি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়, পিত্তথলির পাথর এবং তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদেরকে ভালোবাসছেন, আমাদের পক্ষ থেকেও আপনার জন্য আন্তরিকভাবে ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, পরবর্তী পর্বে আমরা ভিন্ন আরও কোনো একটি বিষয় নিয়ে আবারও যুক্ত হব, একই বারে, একই দিনে, একই সময়ে, একই স্টুডিওতে। আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।